রেডার চালালে আপনি বুঝতে পারেন কত দূরত্বের মধ্যে কতগুলো ক্রুজ রয়েছে বা নৌকো রয়েছে। আমার সামনে কত কি আছে, কিন্তু তাদেরও তো রেডার থাকতে হবে। মানে এমনি না তাদের রেডার নেই। তাদের রেডার জেনারেলি ওপরের টিকিট থাকে না, গঙ্গাসাগরের জন্য ওপরের টিকিট করা হয়েছে। ওপরের টিকিটগুলো এইভাবে নতুন টিকিট নাম্বার করে মেরে দেওয়া হয়েছে এরকমভাবে। এটা ইকো সাউন্ডার মুভ হবে। আচ্ছা, এই ইকো সাউন্ডারের কাজটা কি? ওটা জল আমার মানে ডিপটা কত ওইটা জানার জন্য। কত একদম যেহেতু একদম মাঝখানে যাওয়া যাবে না, ওর জন্য যেটা জাহাজের রুট বা ক্রুজের রুট, সেই লাল লাল দাগ দিয়ে সেই রুটগুলো করা হয়েছে। এই রুটের উপর দিয়ে যেতে হবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর একবার নয়, গঙ্গাসাগরও বারবার। তো আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হতে চলেছে ক্রুজে করে কিভাবে খুব সহজে কলকাতা থেকে গঙ্গাসাগর যাবেন এবং ক্রুজের ভাড়া কত থাকছে। ট্রেনে গেলে তো একদম কম খরচে পৌঁছে যেতে পারেন। ট্রেনে গেলে আপনার 83 বা 93 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন। কিন্তু ক্রুজে করে গেলে নির্ঝঞ্ঝাটে কীভাবে যাবেন, ক্রুজের ভাড়াটা একটু বেশি, কত ভাড়া থাকে, কোন কোন ক্লাস রয়েছে, সেটার কিভাবে বুকিং করবেন, অনলাইন অফলাইন প্রসেস কী রয়েছে, অনলাইন প্রসেসে বুকিং করলে সিট নাম্বার কীভাবে চুজ করবেন, কীভাবে পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। কোনো এজেন্সিতে না গিয়ে নিজের মোবাইল থেকে কীভাবে বুক করবেন তাও থাকছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন রয়েছে শিয়ালদায়, আমাদের ট্রেনটা আসলো, এসে পৌঁছালো এইমাত্র। আমরা 7:50 ডায়মন্ড হারবার লোকাল ধরবো। ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার যাব। ওখান থেকে আমাদের ক্রুজ রয়েছে, আমাদের বোর্ডিং 10টা নাগাদ। তো আজকে ক্রুজে করে গঙ্গাসাগর যাওয়া হচ্ছে। আর সকাল সকাল একদম ভোর নয়টা সকাল, এখন সকাল 7:30 একটু বেশি বাজে, 7:40। আর সকালে এখন শিয়ালদার পরিস্থিতি এরকম, সমস্ত কর্মব্যস্ত মানুষ সকালে বেরিয়ে পড়েছে। আর আমাদের ডায়মন্ড হারবার লোকাল এখনও পর্যন্ত যায়নি। ডায়মন্ড হারবার লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেন, মোটামুটি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। আর ক্রুজে করে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট আর 1.5 ঘন্টা, মানে কলকাতা থেকে সম্পূর্ণ 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে গঙ্গাসাগরে। সকাল সকাল সবাই কাজের জন্য শহরমুখী হয়, ওই জন্য সকালবেলা শহরের দিকে যে ট্রেনগুলো আসে বা কলকাতার দিকে যে ট্রেনগুলো আসে তাতে বেশি ভিড় থাকে। আর সকালবেলা কলকাতা থেকে বা শহর থেকে যখন বাইরের দিকে যে ট্রেনগুলো যায় তাতে অনেকটাই কম ভিড় থাকে। এইরকম ফাঁকাই রয়েছে আজকে ট্রেন। আমাদের ট্রেন চলে এসেছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে ট্রেন থেকে নামলাম এবং স্টেশন থেকে বেরিয়ে আমাদের সোজা যেতে হবে। সোজা গিয়ে মোটামুটি 800 মিটার, মানে স্টেশন থেকে সোজা আমরা সামনের দিকে যাব, গিয়ে বাঁ দিকে বেরোবো। বেরিয়ে ওখান থেকে 800 মিটার বা 1 কিলোমিটার গেলে ডায়মন্ড হারবার ফেরিঘাট। ওই ফেরিঘাটেই আসবে আমাদের ক্রুজ বা ছোটো জাহাজ, ওটাতে করেই আমরা আজকে যাব গঙ্গাসাগরে। ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এখান থেকে টোটোয় যাওয়া যায়, টোটোয় গেলে ভাড়া নেবে 10 টাকা পুরো ঘাট পর্যন্ত, এবং হেঁটে যেতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে 10 মিনিট, 10 বা 15 মিনিট এরকম। এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। 8 থেকে 10 মিনিট হাঁটার পর চলেছি ফেরিঘাটে। এই যে ডায়মন্ড হারবার ফেরিঘাটের দিক নির্দেশ করছে, এটা সোজা গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। মোটামুটি আপনারা হেঁটেই আসতে পারেন, টোটোয় আসলে 10 টাকা বেকার ভাড়া, আর হেঁটে আসলে জোর পায়ে হেঁটে আসলে সময় লাগবে ওই খুব যদি বেশি হয় 7-8 মিনিট মতো, মানে দূরত্ব বেশি না, 700-800 মিটার মতো দূরত্ব। ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করে গঙ্গাসাগরে যাওয়ার জন্য অনেক পুণ্যার্থী এদিকে আসেন। ওর জন্য দুই দিকে বেশ ফেস্টুন লাগানো রয়েছে এরকমভাবে, এবং পুণ্যার্থীদের জন্য যে সেবাশ্রয়গুলো করা রয়েছে এবং যে জরুরিকালীন পরিষেবাগুলো সেগুলো এখানে দেওয়া হবে। ক্রুজে যে ঘাটটা আর যে অফলাইন কাউন্টারটা রয়েছে ঠিক তার উল্টো দিকে বসে আছি। উল্টো দিকে দোকানটা থেকে অনেক সকালে বেরোনো হয়েছে, কিছু খাওয়া হয়নি, তাই যাত্রাপথে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে মুড়ি ঘুগনি, মানে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না, তো নেওয়া হয়েছে মুড়ি ঘুগনি আর একটা ডিম। এটা এখন খাবো, খেয়ে দিয়ে যখন সময় হবে বোর্ডিং হবে 10:30 থেকে ক্রুজে উঠবো। এবং ক্রুজের টিকিট কীভাবে কাটতে হয়, অনলাইনে না অফলাইনে কোনটা কাটলে সুবিধা হয়, সেগুলো সবই দেখাবো। তো আমাদের লঞ্চ এখান থেকে ছাড়বে, আমরা একটু আগেই এসেছি যেটা বললাম। খাওয়া দাওয়া করে এবার লঞ্চের দিকে এগোচ্ছি, তবে লঞ্চে এখন ওঠা যাবে না, 10:30টায় বোর্ডিং, 10:30টাতেই উঠতে হবে। আর লঞ্চ এসে এখন দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায়। লঞ্চ বলতে ক্রুজ, ছোট্ট জাহাজ যেটা ক্রুজ এসে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো 10:30 নাগাদ ক্রুজে ওঠা যাবে, তার আগে আমাদের এখানেই ওয়েট করতে হবে। এবং আজকে আমাদের ক্রুজের ভাড়া নিয়েছে 598 টাকা, ওটা জিএসটি দিয়ে 630-40 এরকম সামথিং পড়বে।
এটা হচ্ছে আমাদের একদম ওপরে, মানে আপার ডেকের ওপেন, যেটা ডেকের ওপরে থাকে সেখানেই। সেই টিকিটটা আগে অফলাইন কাটা যেত, এখন সেটাও অনলাইন কাটা যায়। ক্রুজ রেডি আছে, এখন এখান থেকে ছাড়বে জোয়ার হলে। আর এটা অফলাইন কাউন্টারটা এখনও খোলেনি। তো একটা দাদার সাথে পরিচয় হলো, দাদাও যাচ্ছে গঙ্গাসাগর, তাই তো? হ্যাঁ। আর টিকিট কতদিন আগে কেটেছেন? টিকিট আমি 5 দিন আগে কেটেছি। অনলাইন অফলাইনে? অনলাইনে কেটেছি। অনলাইনে কত পড়েছে? আমার 6 to 7। 627 জিএসটি দিয়ে, 598 যেটা সেটা 627 জিএসটি দিয়ে। এটা ইকোনমি ক্লাসে না আপার ডেকে? না, ইকোনমি ক্লাসে। আচ্ছা, ইকোনমি আপার ডেক একই, আরেকটা রয়েছে সুপার ইকোনমি। একটা রয়েছে। আগে কতদিন গেছেন ক্রুজে করে গঙ্গাসাগর? এই first প্রথম? time যাচ্ছি। এই প্রথম। আচ্ছা, তাহলে একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো ক্রুজে যেতে গেলে কেমন হয়? কিরম হয় কিরম না হয়। হ্যাঁ আর এরা বলছে উপরে উঠে বসার সুযোগ দেবে। হ্যাঁ, আমাদের টিকিট একদম উপরেই কাটা হয়েছে। উপরে একটা হাওয়ার প্রবলেম আছে। হ্যাঁ, যাই হোক, দেখা যাই হোক, উপরে উঠে একটা দৃশ্য অন্যরকম দেখা যায়। হ্যাঁ, অবশ্যই রোদ্দুরটা উঠে গেছে, ফলে হ্যাঁ। অনেকটা কমফোর্টেবল হাওয়া কম হয়। ঠিক আছে, চলুন তাহলে। থ্যাংক ইউ। 10:30টায় বোর্ডিং টাইম, 10:20 বাজে। তো আজ আস্তে আস্তে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে। আর একটু পরেই 10 মিনিট পরেই গেটটা খুলে যাবে এবং আমরা ক্রুজে উঠতে পারবো, বোর্ডিংটা শুরু হয়ে যাবে। তো অনেক পুণ্যার্থী চলে এসেছে। আপনারা সবাই কি গঙ্গাসাগর যাচ্ছেন? গঙ্গাসাগর কি ক্রুজে করে প্রথম না আগে গেছেন? এবার প্রথম। টিকিট অনলাইন না অফলাইন কেটেছেন? কত করে পড়লো? 598। আচ্ছা, ইকোনমি ক্লাসের টিকিট। এই প্রথম যাওয়া, তাই তো? তাহলে একটা অন্য রকম অনুভূতি আসবে আপনাদের। ঠিক আছে, চলুন তাহলে, দেখা হচ্ছে। তো অফলাইন কাউন্টার যেটা ওখানে রয়েছে সেটা খুলবে না। তো এই ম্যাডাম অফলাইন কাউন্টারটা চালান, তো খুলবে না কেন আজকে? আজকে আমি এই তো টিকিট চেক করছি, আজকে ট্রিপ আছে বলে আমিই খুলি, তো টিকিট চেক করতে হবে, ওই জন্য খোলা হচ্ছে না। অনলাইন না অফলাইন, কোনটা বুক করা বেটার বলে মনে হয়? অনলাইন বেটার, কারণ আপনি নিজের মতন সিটও পাবেন, আর স্পটে বুকিং করলে সিট পাওয়া মুশকিল আছে। মুশকিল আছে? হ্যাঁ, মুশকিল আছে। আর যেটা মানে চয়েস মতন সিট পাবেন না, উইন্ডো সিটটা অনলাইনে বেশিরভাগ পাবে। উইন্ডো সিটগুলো? হ্যাঁ, উইন্ডো সিট নিজের মতন চয়েস করে। আচ্ছা, আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, এখন আপনাকে ওটা দেখালে ভেতরে যেতে পারবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, টিকিট দেখিয়ে তাহলে টিকিটটা দেখাচ্ছি আমি। এগুলো আপনার আছে? অশোক পাল, মানসী পাল, মালবিকা লাইন। এই যে আমাদের টিকিট 172 অ্যান্ড 173 দুটো আছে। 3 চলে গেছে। উনি বলছেন দেখছি কালকে তো আমাদের চলবে না। হ্যাঁ, আপনার টিকিট চেক হয়ে গিয়েছে অলরেডি, আপনার আচ্ছা। ফ্রেন্ড করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি সামনের দিকে এগোই। তো আমাদের টিকিটটা দেখানোর পর আমাদের ছেড়ে দিল, বেসিক্যালি 10 মিনিট আগে ছেড়ে দিল। 10 মিনিট আগে জেনারেলি কাউকে ছাড়ে না, বললাম যে যাব ভিডিও করার জন্য, ওর জন্যই 10 মিনিট আগে ছাড়লো। তো জেটিতে ওঠা যাবে না, জেটির আগে পর্যন্ত ওঠা যাবে। আর এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আমরা যে 1.5 ঘন্টা যাত্রা করবো এখান থেকে, 1.5 ঘন্টা কি মনোরম হতে চলেছে সেটা এখন আন্দাজ করলে বোঝা যাচ্ছে। গঙ্গাসাগরের মেলার মোটামুটি 8-10 দিন আগে, এখনই পাওয়া যাচ্ছে না, মানে এখনই অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। তাহলে গঙ্গাসাগরের মেলার সময় তো অফলাইনে টিকিট পাওয়াই যাবে না। সবচেয়ে ভালো হবে আপনারা অনলাইন বুকিং করবেন, এবং অনলাইন বুকিং কীভাবে করবেন সেই প্রসিডিওরটা আগে দেখে নিন। প্রথমে নিজের মোবাইল ফোনে গিয়ে গুগলে লিখবেন ওসপ্রে ইন্ডিয়া। সার্চ করার পর প্রথমে যেটি আসবে ওসপ্রে ইন্ডিয়ার ওয়েবসাইট, সেটিতে ঢুকবেন। ঢোকার পর ডান দিকের ওপরে বুক নাও, এবং এখান থেকে কোথা থেকে উঠবেন এবং কোথায় যাবেন এবং কত তারিখে যাবেন সেই ডেটটা আগে ঠিক করবেন। এই সার্চ করার পরেই বেরিয়ে যাবে যে ইন্টারফেসটা, সেখানে লেখা থাকবে যে কত তারিখে কোনখান থেকে ছাড়বে, কটায় ছাড়বে, এবং তার নিচে যেই নীল বেগুনি এই অংশগুলো রয়েছে, এই অংশগুলো পুরো ভাড়া নির্দেশ করছে, কত টাকার টিকিট, কীরকম ভাড়া। এবং এখানে ক্লিক করে ঢোকার পরে দুটো আছে, একটা লোয়ার ডেক, একটা আপার ডেক। এখন যেটা দেখা যাচ্ছে সেটা লোয়ার ডেকের সিটিং অ্যাপার্টমেন্ট। সামনে রয়েছে প্রিমিয়াম ক্লাস এবং পেছনে রয়েছে ইকোনমি ক্লাস। যেই অংশগুলো কালো সেই সিটগুলো বাদে অন্য সমস্ত সিট বুক করা যাবে। আর এখানে কালার অনুযায়ী বিভিন্ন ধরনের সিটের ভাড়া দেওয়া রয়েছে। আমরা আপার ডেকে বুক করব, এবং আপার ডেকে যে ওপেন ডেক রয়েছে, ওপেন ডেকে আমরা টিকিট বুক করব। তো আমরা বুক করলাম 172, 173। এই
টিকিট বুক করার পরে নিচে গিয়ে আপনাকে এই দুটো জায়গায় দেখে নেবেন যে কটায় বোর্ডিং টাইম এবং কখন আপনাকে ঢুকতে হবে, কটায় ছাড়বে, সেসব কিছু। এবং এখানে যে নিচে দুটো জায়গা রয়েছে, এই দুটো জায়গায় আমাদের যেই দুজন যাত্রী যাবে বা একজন যাত্রী যাবে তাদের নাম পূর্ণ করতে হবে। শুধু নাম এবং পদবিটা এইখানে দিতে হবে। এখানে বুকিংয়ে ওকে করলে তারপরের যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসে এই দুটোতেই টিক মারতে হবে। দুটোতেই টিক মেরে আপনি নিচে চলে যাবেন। এখানে টোটাল প্রাইস দেখাবে এবং এখানে আপনার পুরো ডিটেলসটা উইথ ইমেল আইডি সমস্ত কিছুই দিতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পর নিচে গিয়ে আপনি যদি ইন্স্যুরেন্স নিতে চান ইয়েস করবেন এবং না নিতে চাইলে নো করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে নেক্সটে যেতে হবে। নেক্সটে আসলে এখানে আপনাকে একটা বুকিং আইডি দেবে, এটা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন এবং তারপর আপনার যে ডিটেলসগুলো সেগুলো দেখাবে এবং নিচে রয়েছে পে অপশান। এই পে অপশানে ক্লিক করে আপনি ফোনপে থেকে টাকা কাটাতে পারেন এবং তারপরেই আপনার মেলে একটি পিডিএফ চলে আসবে টিকিটের। এই যে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, আর ক্রুজে আমাদের টিকিটটা বুক করা হয়েছে ঠিক ওপরে এই জায়গাটায়। তো এখানে চেয়ার, আর ক্রুজে ঢুকে সামনে প্রিমিয়াম ক্লাস, দাদা সামনে প্রিমিয়াম আর পেছনে ইকোনমি। আচ্ছা আচ্ছা, সামনে প্রিমিয়াম পেছনে ইকোনমি। আর একটা ব্যাপার আছে, এখানে সুপার ইকোনমিও রয়েছে যেটার টিকিট সবচেয়ে কম 400 সামথিং। আমি সেটাও দেখাবো যে সুপার ইকোনমির ভাড়া কত, ইকোনমির ভাড়া কত, প্রিমিয়াম ক্লাসের ভাড়া কত এবং ওপরে যদি আপার ডেকে যাই আপার ডেকের ভাড়া কত, সমস্ত বিস্তারিত তথ্য থাকছে। আগে এর ভেতরে ঢুকে এর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখাচ্ছি এবং এর ভেতরে কী কী ফেসিলিটিস রয়েছে সেগুলো দেখাবো। ক্রুজের সামনে দাঁড়িয়ে আছি আর সামনে থেকে ক্রুজটা দেখতে ঠিক এরকম লাগছে। তা আমরা ওপরে রয়েছে পাইলটের জায়গা, ওখান থেকে তিনি চালান এবং এখানে কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো আর কি লাগে ক্রুজ চালাতে। আমরা ঠিক এর ওপরে উঠবো এবং ওপরে একটা আলো রয়েছে দেখতে পাচ্ছি এবং মাইকও রয়েছে বেশ কয়েকটা, কিছু অ্যানাউন্সমেন্ট হয়তো করার জন্য। দুই দিকে জানালা খোলা রয়েছে, এরকম এই জানালাগুলোও নিচ থেকে খোলা যায়। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা পুরো প্রিমিয়াম ক্লাসের, এই জানালাগুলো ভেতর থেকে খোলা যায়। তো ক্রুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সুন্দর দৃশ্য দেখলাম। সামনের দিক থেকে একটা কার্গো জাহাজ যাচ্ছে। তো এটা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে, বিভিন্ন জিনিসপত্র বলতে যেগুলো হচ্ছে জলপথে পরিবহন হয়, আন্তর্দেশীয় বা দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় জলপথে পরিবহন হয়, সেগুলো এই রুট দিয়ে যাতায়াত। কত বড় বড় জাহাজ যখন যায় তখন কীভাবে ঢেউ আসে এবং ঢেউয়ের দোলায় এই ছোট ছোট নৌকো, এগুলো বেশ বড় নৌকো, এই নৌকো এবং পোতাশ্রয় যেটা রয়েছে সেগুলো কীরকম আপস অ্যান্ড ডাউনস হয় দেখেই ভয় লাগছে। এগুলো পুরো দুলে দুলে উঠছে পুরো নৌকোটা। আমরা যেহেতু ক্রুজে রয়েছি, ক্রুজটা নৌকো থেকে একটু বড় এবং একটু ভারী, ওর জন্য এতটা এখানে দোলন বোঝা যাচ্ছে না। তবে দূর থেকে এই রকম জাহাজ গেলে, জাহাজ বা কার্গো শিপ যে যাই বলি না কেন, দূর থেকে এরকম জাহাজ গেলে তার যে জলের ঢেউটা এসে এইরকমভাবে লাগে। তো এখন শিপের ভেতরে বা ক্রুজের ভেতরে আমরা যাব, সবাই যাচ্ছে, ঢেউ আসার জন্য এরকম নড়ছে। তো ক্রুজের ভেতরে ঢুকে বাঁ দিকে হচ্ছে প্রিমিয়াম ক্লাস এবং ডান দিকে ইকোনমি ক্লাস। বাঁ দিকে প্রিমিয়াম, তাই তো, আর ডান দিকে ইকোনমি। আচ্ছা, ইকোনমির সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম, একদিকে 4টে একদিকে 3টে এবং দুদিকেই রয়েছে জানলা। আমি একটু পরে এসে সিটের ভাড়াটা বলছি। ইকোনমি সিট হচ্ছে 598 প্লাস জিএসটি 627 মোট। আর এদিকে রয়েছে প্রিমিয়াম ক্লাস। প্রিমিয়াম ক্লাস এরকম, এদিকে 3D ভিউটা পাওয়া যায়, সামনে ডান দিকে বাঁ দিকে 3 দিকের ভিউটা সমান পাওয়া যায় এদিকে। প্রিমিয়াম ক্লাসে 3D ভিউ রয়েছে সামনে পুরো এবং এর টিকিট হচ্ছে 798 798 এবং প্লাস জিএসটি। সামনের দিক থেকেও খুব সুন্দরভাবে দেখা যাবে প্রিমিয়াম ক্লাসে। এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানেও একদিকে 4টে একদিকে 3টে এবং উপরে সিট নাম্বারগুলো দেওয়া রয়েছে। তার উপরে রয়েছে পুরো লাইফ জ্যাকেট, মানে এইদিকে নিচে বাঁদিকে পুরো লাইফ জ্যাকেটে ভর্তি রয়েছে জায়গাটা। এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস আর নিচে এই পাশে রয়েছে ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসে 598 যেটা বললাম। এদিকে সামনের দিকে দেখা যাবে না, শুধু দুই দিক থেকে জানলা দিয়ে দেখা যেতে পারে, উইন্ডো সিট যেগুলো সেগুলো। আচ্ছা, আমাদের তো ওপরে কোন দিক থেকে উঠবো? এখান থেকে উঠবো। আর বাথরুমগুলো ওই পেছনে রয়েছে, দুটো বাথরুম রয়েছে। আচ্ছা, সামনে একটা রয়েছে, মানে প্রিমিয়াম ক্লাসে একটা বাথরুম রয়েছে।
ইকোনমি ক্লাসের দুটো বাথরুম রয়েছে পেছনে, আমি দেখাচ্ছি কি দেখি না। দুটো টয়লেট রয়েছে এদিকে পেছন দিকে, দুদিকে দুটো। আর যেটা সুপার ইকোনমি ক্লাস, সুপার ইকোনমি কোনটা, সুপার ইকোনমিক সিট কোনটা, সেটা ওপরে। সুপার ইকোনমি সবচেয়ে কম, তাই তো? সবচেয়ে কম সুপার ইকোনমি। আচ্ছা, আমরা ক্রুজের ভেতরটা দেখালাম, তবে দুদিকেই ওপরে তো লাইফ জ্যাকেট নেই, লাইফ জ্যাকেট যা আছে নিচে রাখা রয়েছে, তাই তো? আচ্ছা, আপনারা তো এই জাহাজেই এইটা করেই আপনারা সার্ভিস দেন, তাই তো? তো লাইফ জ্যাকেট খুব সমস্যা হলে দিয়ে দেবেন? সমস্যা থাকলে ঝটাপট দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলে ঝটাপট সবাইকে দিয়ে দেওয়া হবে, পরে অসুবিধা হলে। সাধারণত এত বছর আছে এখনো তো সমস্যা হয়নি। কত বছর ধরে আপনি আছেন এটাই? আমি আছি এক বছরের মতো আছি। আরও 1 বছর আছেন? হ্যাঁ, আমি 1 বছর। মোট কত বছর ধরে আছেন? এটা কোর্সটা চলছে প্রায় 4 বছর। প্রায় 4 বছর আপনি এই পোস্টে রয়েছেন। আচ্ছা, কোনো সমস্যা হয় না জেনারেলি? হয়ও নি, যদি হয় আর কি, হতে তো পারে। হ্যাঁ, হতে পারে। তো রাখা দরকার আছে, প্রিকশনটা নিয়ে রাখছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে উপরে যাই। থ্যাংক ইউ। তো আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখাই। এখান থেকে ঢুকেই উপরে হচ্ছে এই রকম জায়গা, ছোট্ট একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে চলে যেতে হবে। বিশাল ছোট সিঁড়ি এটা। তো এটা হচ্ছে পাইলটের জায়গা, এখান থেকে পুরো ভিউটা এইরকম লাগে। আর আমাদের যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সামনে রয়েছে যেটা ওই প্রিমিয়াম ক্লাসের মতোই, এটা একটু সবচেয়ে বেশি কস্ট। আর উপরে আমাদের ওপেন ডেকে এখানে টিকিট কাটা হয়েছে, পুরোপুরি ওপেন ডেকে এখানে বসে দেখতে দেখতে যাওয়া যাবে সব। राजस्थान से? हाँ, गंगा सागर जा रहे राजस्थान से यहाँ। गंगा सागर जाने के लिए? राजस्थान में कुंभ में नहीं जाने का? कुंभ में जाना है, लेकिन अभी यहाँ आए हुए थे कोलकाता के पास में, तो पहले गंगा सागर चले जाते हैं। कोलकाता से आकर कहाँ रुके हैं? हम रुके थे यहाँ पर, अभी सियालदा में रुके थे रात में। अच्छा अच्छा। और वहाँ से ट्रेन पकड़ के यहाँ पर आ गए और अब जाएंगे गंगा सागर इस नाव में बैठ के। अच्छा अच्छा। गंगा सागर में कितने दिन रुकना है? 1 दिन रुकेंगे बस, स्नान अच्छा। करके वापस आ जाएंगे। वापस क्रूज से ही आना है? हाँ, इसी में आएंगे वापस। अच्छा। और टिकट ऑनलाइन किया था या ऑफलाइन? इसका ऑनलाइन किया था क्रूज का। अच्छा अच्छा, एजेंसी से? हाँ, जो खुद? ओस्प्रे की वेबसाइट है। अच्छा, उस पर की वेबसाइट से? ओस्प्रे इंडिया वेबसाइट है, वहाँ से আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলতে হ্যাঁ। তো এইরকম যারা আসছে ম্যাক্সিমামই অনলাইনে টিকিট কেটেই আসছে। অফলাইনে টিকিটের ভরসায় থাকলে মোটামুটি ক্রুজের সিট পাওয়া যাবে না। তো এখানে বসে বসে যাচ্ছি, এখনই ছেড়ে দেবে। বাবা, কোথা থেকে এসছো? হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে। আগে উঠেছো ক্রুজে না এই প্রথম উঠলে? আগে উঠেছো? কোথায় গেছে উঠে? হ্যাঁ, হেনরিজ আইল্যান্ড। এই এত বড় ক্রুজ ছিল না তো সেটা? এর থেকে বড় ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, এর থেকে বড় হেনরিজ আইল্যান্ড? ওটা কি ছিল? আমরা নীল আইসল্যান্ডে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর থেকে বড় ক্রুজ এটা তো ছোট কম্পারেটিভ। আপনাদের সিটিং কম্পার্টমেন্ট কি নিচে রয়েছে? নিচে প্রিমিয়াম অ্যান্ড অলসো সুপার সেটআপ। প্রিমিয়ামে আপনার কত লেগেছে টিকিট জিএসটি দিয়ে? প্রিমিয়াম উইন্ডো সাইড নিয়ার অ্যাবাউট 950 অ্যান্ড 950 উইথ জিএসটি? ইয়া। আচ্ছা আচ্ছা, উইন্ডো সাইড বলে। Window side. আর উইদাউট উইন্ডো সাইড? উইদাউট উইন্ডো সাইড 790 আই থিঙ্ক। দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 800। আচ্ছা আচ্ছা। আপনি premium side. কোথা থেকে আসছেন এখন? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা দিল্লিতে থাকি আর এখানে আমাদের বাড়িও আছে। আচ্ছা, এখানে এসেছেন কি শুধুমাত্র গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে? গঙ্গাসাগর না, আমাদের বাড়ি রয়েছে আর এটা বুঝতে যাচ্ছি গঙ্গাসাগর। আমরা এখানে মোটামুটি যখনই আসি ছুটিতে তখনই সব কিছু কভার করি। আচ্ছা সব আমি অ্যাকচুয়ালি ডেল্টা পছন্দ করি, আই লাইক ইট। আচ্ছা আচ্ছা, সুন্দরবন ডেল্টা। সুন্দরবন ডেল্টা নিয়ে পড়াশোনা করেন আপনি? হ্যাঁ, পড়াশোনা নেই, এখানে অ্যাকচুয়ালি আমরা লাইক করি যে ডেল্টা এরিয়াটা। হ্যাঁ, ডেল্টা এরিয়া। আচ্ছা, তো কোস্টাল এরিয়া, এই জন্যে আমরা এখানে ঘর কিনেছি। আর দিল্লিতে থাকি, উইন্টার ভ্যাকেশনে আসি। আচ্ছা, তো নিয়ার অ্যাবাউট 15 ডেজ আমরা এখানে থাকি। আচ্ছা। 15 ডেজে পুরো সব কিছু কভার করি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখনই ছেড়ে দেবে আমাদের ক্রুজ। জেনারেলি ওপরের টিকিট থাকে না, গঙ্গাসাগরের জন্য ওপরের টিকিট করা হয়েছে। ওপরের টিকিটগুলো এইভাবে নতুন টিকিট নাম্বার করে মেরে দেওয়া হয়েছে এরকমভাবে। উপরের টিকিটও একই রকম, যেমন ইকোনমি ক্লাসের টিকিট তেমন উপরের টিকিট 598 প্লাস জিএসটি। আমাদের তো উপরের টিকিটই কাটা হয়েছে। এই যে সিট নাম্বার রয়েছে 172। ও এই উপরে? হ্যাঁ, এই 172 আর 173। তো এটা মাছ ধরা নৌকো।
মাছ ধরা নৌকো মাছ ধরে যাচ্ছে এরকম এখান থেকে, এবং ক্রুজের পাশে এটাকে কত ছোট দেখাচ্ছে, কিন্তু যখন আমরা এই নৌকোগুলোয় উঠি তখন বেশ অন্যরকম লাগে, কিন্তু এত বড় ক্রুজের পাশে অনেকটা ছোট দেখাচ্ছে। তো এই স্যার এখন চালাবেন, আপনি পাইলট তো স্যার? হ্যাঁ, আপনি কত বছর ধরে চালাচ্ছেন এই ক্রুজটা 2 বছর চালাচ্ছি। এই ক্রুজটা 2 বছর? এর আগে অন্য ক্রুজ চালিয়েছি। গঙ্গাসাগরের রুটেরটা 2 বছর? গঙ্গাসাগরের এটা 2 বছর চালাচ্ছি। 2 বছর এর আগে মানে সুন্দরবন চালিয়েছি আমি। সুন্দরবন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সুন্দরবন যেগুলো ওই টুরিস্ট যেগুলো হয়? টুরিস্ট বোটগুলো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটাকে কি বলে বললেন? যে এটা হুইল হাউস। হুইল হাউস? হ্যাঁ। হুইল হাউস, আর এটা হচ্ছে হুইল, মানে যেটা স্টিয়ারিং। হ্যাঁ, আপনার এখান থেকে পুরোপুরি দৃশ্যটা ভালো দেখা যায়, মানে এখান থেকে হ্যাঁ, খুব সুন্দরভাবে দেখা যায়, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আমরা কোন দিকে যাব? সোজা এইদিকে যাব না হ্যাঁ, সোজা দক্ষিণ যাবো। সোজা দক্ষিণ দিকে চলে যাব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এক্ষুনি চালানো শুরু করবেন স্যার এই পাইলট, তারপরে আমরা যাব। এই জায়গায় সামনে, পাইলটের সামনে অনেক যন্ত্রপাতি রয়েছে, তার মধ্যে একটা যন্ত্রপাতি চোখে পড়ার মতো, এটা হচ্ছে জিপিএস নেভিগেশন সিস্টেম। কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, তবে আমরা এখন রয়েছি এই জায়গাটায়, যে জায়গাটায় বিন্দু দেওয়া রয়েছে। এখান থেকে আমরা পুরো সাউথের দিকে যাব বা দক্ষিণ দিকে যাব। এপাশে যে নীল এটা বেরিয়েছে, এটা কি আরেকটা নদী না খাল? ওটা আচ্ছা, নীল এটা খাল বেরিয়েছে, আমরা সোজাসুজি এখান থেকে বেরিয়ে যাবো, তাই তো? যখন আমরা যাব জিপিএস তখন কি মুভ হবে? হ্যাঁ, মুভ হবে। জিপিএস মুভ হবে, তখন মুভ হবে, এবং জিপিএস মুভ হবে, ইকো সাউন্ডার মুভ হবে। এটা ইকো সাউন্ডার মুভ হবে? হ্যাঁ। আচ্ছা, এই ইকো সাউন্ডারের কাজটা কি? ওটা জল আমার মানে ডিপটা কত ওইটা জানার জন্য। কতটা ডিপ সেটা জানার জন্য। হ্যাঁ। যদি সামনে কিছু থাকে তাহলে আপনাকে আগে থেকে নোটিফিকেশন দিয়ে দেবে? হ্যাঁ, ওখানে নোটিফিকেশন দিয়ে দেবে যে আমি এই রুটে যাচ্ছি, এইখানে এত জল আছে। আচ্ছা, তো আগে থেকে এটা মাপতে পারে, তাই তো? আর হ্যাঁ। এই সমস্ত জিনিসগুলো ক্রুজের নিচে বসানো রয়েছে? হ্যাঁ, খুবই নিচে বসানো আছে, কিন্তু সাউন্ডারের একটা ইয়ে আছে। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমরা আন্তর্জাতিক সীমা যদি লঙ্ঘন করে যাই সেক্ষেত্রে আপনার সিগন্যাল দেবে কোনো? হ্যাঁ, দেবে, সিগন্যাল তো অবশ্যই দেবে। আচ্ছা, মানে র্যাডারে তখন চলে আসবে? হ্যাঁ, রেডার আছে। আচ্ছা আচ্ছা। রেডারটা অফ আছে এখন। রেডারটা off আছে। এটা কুয়াশা, ফগ বা আপনার রেডারটা চালাই আমরা ফগ বা নাইটে রেডারটা চালু করি। রেডার চালালে আপনি বুঝতে পারেন কত দূরত্বের মধ্যে কতগুলো ক্রুজ রয়েছে বা নৌকো রয়েছে। হ্যাঁ, আমার সামনে কত কি আছে। কিন্তু তাদেরও তো রেডার থাকতে হবে। হ্যাঁ, মানে এমনি না 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 না, তাদের রেডার নেই। তাদের রেডার মাছ ধরা নৌকো, ওরা কত রেডারের কত দাম? তাদের রেডার নেই, তাই তো? না, আমি জানতে পারবো যে ওখানে একটা মাছ ধরা নৌকো আছে বা কিছু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তো এটা বেশ ভালো। রেডার যে প্রত্যেকটা নৌকো থাকতে হবে এরকম কোনো মানে নেই, এইখানের এই রেডারের মাধ্যমেই পুরোটা দেখতে পারবেন যে কোথায় রয়েছে, কতদূর মাছ ধরা নৌকো রয়েছে। কুয়াশা থাকলে যেমন সামনের দিকটা দেখা যায় না, পুরো ফাঁকা, সেক্ষেত্রে যাতে দুর্ঘটনা না হয়, দুর্ঘটনার জন্য রেডার, আর এটা জিপিএস সিস্টেম, এটা সাউন্ড নেভিগেশন। ঠিক আছে, কত? সবাই ক্রুজে টিকিট কাটে প্রিমিয়াম, তারপর ইকোনমি ক্লাস, এখানে সুপার প্রিমিয়াম, সুপার ইকোনমি রয়েছে ওইদিকে। তো ম্যাক্সিমাম সবাই বাইরে এসে এরকম আনন্দ করে। টিকিট বিভিন্ন জায়গায় কাটলেও খোলা যে জায়গাটা, ওখানে এসে সবাই আনন্দ করে। ওর জন্য ইকোনমি ক্লাস আর উপরের টিকিট ভাড়া একই। আগে উপরের টিকিট পাওয়া যেত না, এখন উপরের টিকিট পাওয়া যায়, এটাও অনলাইনেই পাওয়া যায়। সবাই এসে উপরে উঠে একটা খুব সুন্দর আমেজ নেয় বা মজা করে। যেহেতু ক্রুজে করে গঙ্গাসাগর যাওয়ার এই বিষয়টা এখানে সবাই প্রায় প্রথম দিকেই যায়, ওদের এই আনন্দটা রয়েছে এখানে, এবং ফটোশ্যুটও চলছে সব জায়গায়। না, ফুডটা কি যারা ফুড আগে থেকে করেছিল, বুক করেছিল তাদের জন্যে, মানে সবার জন্য নয়, যারা ফুড আগে থেকে বুক করেছিল তাদের জন্য। ফুডের জন্য এক্সট্রা কত করে লাগে? 150 টাকা প্রাইস। এক্সট্রা 150 টাকা। কেউ যদি মনে করে এখানে এসে হবে না, এখন ফুড নেবে, হবে না, আগে থেকে পারচেস করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই বিষয়টা জানা গেল, যারা অনলাইনে বা অফলাইনে টিকিট কাটবেন আগে থেকে ফুড পারচেস করতে হবে, এখানে আসলে হবে না। তার একটাই কারণ, যতগুলো ফুড পারচেস হবে ততগুলো ফুড ওনারা নিয়ে আসবেন, বেশি নিয়ে আসলে নষ্ট হবে, ওর জন্য এখানে এসে ওটা করা যাবে না। হ্যাঁ, না,
তো এখানে জিপিএস র্যাডারে আমরা যে লাল লাল দাগ রয়েছে এর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের এখন ঠিক এই জায়গাটায় রয়েছে, আর একটু পরে গিয়ে পড়বে কান্টাবাড়ি, কান্টাবাড়িয়া পড়বে আর একটু পরে গিয়ে বাঁদিকে। আর আমরা ঠিক এই জায়গা থেকে চলেছি। আর একদম যেহেতু একদম মাঝখানে যাওয়া যাবে না, ওর জন্যে যেটা জাহাজের রুট বা ক্রুজের রুট সেই লাল লাল দাগ দিয়ে সেই রুটগুলো করা হয়েছে, এই রুটের উপর দিয়ে যেতে হবে। মানে বেসিক্যালি আমরা যেখান থেকে যাচ্ছি, যেই পাড়টা রয়েছে পাড় থেকে 100 ফুট মতো, এখানে জলের গভীরতা এখন মনে হয় 35-40 মিটার। আচ্ছা, আর ওই নৌকাটা যেখানে রয়েছে সেন্ট্রাল পজিশন নিয়ার অ্যাবাউট 10 to 15 ফিটস। আচ্ছা, 15 ফিটস মোর, 15 ফিটস টু 20 ফিটস হোল। মানে ওখান থেকে যাচ্ছি না কারণ ওখানে জলের গভীরতাটা কম এবং কারেন্টটা বেশি ওদিকে জোয়ারের। জোয়ারের মানে আমাদের স্পিড কমে যাবে, তাই তো? স্পিডটা কম হবে, ওই জন্য মানে একটু সাইড চেপে যাচ্ছি, স্পিডটা বেশি পাবো বলে। আচ্ছা আচ্ছা, স্পিড বেশি পাওয়ার জন্য। আর গত বছর ওইখানে কোনো জাহাজ এরকম আটকে গেছিল যেটা উনি বললেন? না, ওই ঘোড়া মারার এক জায়গায় একটুখানি জল কম হয়, ওখানে তো স্পিড আমরা কন্ট্রোল করে নিয়ে চলে যাবো, অসুবিধা। ঘোড়া মারার আগে, তাই তো? ঘোড়া মারা পৌঁছাতে এখন তো অনেক দেরি। হ্যাঁ, দেরি আছে। আচ্ছা আচ্ছা, তো খুব ভালোভাবে এত সব জিনিসপত্র দেখে চালাতে হয় যা বা ক্রুজ। বেশ অনেক জ্ঞান লাগে ক্রুজ চালাতে গেলে আপনাদের, এবং অনেক যন্ত্রপাতির উপর নজর রাখতে হয়। এটা ব্রেক নাকি? না, এটা আমাদের গিয়ার, মানে Gear। হাইড্রোলিক গিয়ার, তো তার সঙ্গে তার কনভার্ট করা আছে। এখান থেকে আমি লিভার সিস্টেম করা আছে, এই লিভারের দ্বারা গিয়ারটা কনভার্ট হয়। আর ব্রেক কোনটা? ব্রেক নেই, যে রোটেশনে আগে যাচ্ছি উল্টো রোটেশনে প্রপেলারটা ঘুরলে ব্যাক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা তো ডান দিক বা দিক? হ্যাঁ, এটা তো স্টারিং এর ডান দিক কাটাবে, মানে এর কোনো ব্রেক নেই? না, জলের কোনো ব্রেক, জলের ব্রেক হয় না জেনারেলি, উল্টো রোটেশনে করলে ঘুরলেই দাঁড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো ক্রুজ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, এটা বেশ ভালো। জাহাজের ওপর থেকে ঠিক এরকম লাগছে। মানে জাহাজের একটা অংশ আছে বা এই ক্রুজের একটা অংশ আছে যেখান থেকে মানে একটা সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি করে ওপরে এমার্জেন্সি কারণে ওঠে। তো আমি ভিডিও করার জন্যই উঠলাম ওপরে। তো ওপরে হাওয়াটা তো খুব সুন্দর লাগছে এবং এর যে যাত্রাটাও বেশ ভালো লাগছে, যেহেতু আমার প্রথম যাত্রাটাই। ক্রুজের মধ্যে চায়ের ব্যবস্থা রয়েছে, এই দাদারা চা নিয়ে এসছে। চা হচ্ছে এরকম ভাড়ে করে দিচ্ছে এবং এটা হচ্ছে অ্যাডিশনাল চার্জ। একটা চা নিলে 10 টাকা করে লাগবে ক্রুজের মধ্যে। চা নেওয়া হয়েছে। চায়ের টেস্ট কেমন লাগছে? কিন্তু টাকা লাগছে না, টাকা লাগছে? 10 টাকা করে নেবে না? নেবে আপনার কাছ থেকে? আমি দিয়ে এনেছি, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম। আমরা চলেছি এখন সামনে, এদিকে গেল মধুসূদনপুর, রামচন্দ্রপুর মধুসূদনপুর এদিকে গেল, আর একটু পর আসবে ঘোড়ামারা। মোটামুটি 1 ঘন্টা মতো হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট মতো হয়েছে, আরও 20 মিনিট ক্রুজ জার্নি করতে হবে। তো এখানে র্যাডারটা এখন অন হয়েছে, র্যাডারে কোথায় রয়েছে সেটা বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, এবং র্যাডার থেকে আশেপাশে কোনো নৌকো আছে কিনা সেটাও দেখা যাচ্ছে। এই যে র্যাডার আমাদের এখানে রয়েছে নাকি? আমাদের একদম র্যাডারের মাঝখানে রয়েছে, আর র্যাডারের আশেপাশে কোনো নৌকো নেই। যদি নৌকো থাকে পুরো র্যাডারের মধ্যে চলে আসবে সেটা, অন্য কোনো নৌকো থাকলেও চলে আসে। আর জিপিএস নেভিগেশনে আমরা এখন এই জায়গাটায় রয়েছি, ঠিক এই জায়গাটায়। বাঁদিকে বেরিয়ে যেতে হবে, আর সোজা হচ্ছে ট্রান্সপোর্ট হলো। আমরা বাঁদিকে যাবো, ডান দিকে পড়বে আমাদের ঘোড়ামারা, আর বাঁদিক দিয়ে আমরা চলে যাবো। আর এখানে জলের গভীরতা এখন রয়েছে 12 মিটার। এই যাচ্ছি, যা করো আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে পুরো ইকোনমি ক্লাসে একদম উইন্ডো সিটে বসে আছি। উইন্ডো সিট ইকোনমি ক্লাসে এমনি 598 করে এখন চলছে, তবে মেলার সময়টা বেড়ে যাবে। এটা ডায়নামিক ফেয়ার থাকে, মানে সময় অনুযায়ী বা যত অনুষ্ঠানের আগে আসবে তত এর প্রাইসটা বাড়বে। যেমন ট্রেনের কিছু ডায়নামিক ফেয়ার থাকে, এখন তেমন এই ক্রুজেরও ডায়নামিক ফেয়ার রয়েছে। তো এখন যেই সিটে বসে রয়েছে উইন্ডো সিটটা একটু বেশি, বাদ বাকি 598 প্লাস জিএসটি, আর উইন্ডো সিটটা হচ্ছে 698 প্লাস জিএসটি। আর মেলার সময় বাদ বাকি 698, এটা 798 হয়ে যাবে। যদি আপনারা কলকাতা থেকে আসেন এই ক্রুজে করে, একই ক্রুজে চলে আসতে পারবেন সরাসরি।
কলকাতা থেকে আসলে সেক্ষেত্রে এর ভাড়াটা ডবল পড়ে, মানে যেটা 598 বা 600 টাকা সেই ভাড়াটা কলকাতা থেকে 1400 টাকা পড়ে, আর যেটা প্রিমিয়াম রয়েছে 798 বা 800 টাকা সেই 800 টাকার ভাড়াটা পড়ে কলকাতা থেকে আসলে প্রায় 1600 টাকা। তো প্লাস জিএসটি আলাদা রয়েছে। ওর জন্য কলকাতা থেকে আসার বদলে কলকাতা থেকে ডায়মন্ড হারবারে আসতে এই ক্রুজটা 1.5 ঘন্টা সময় নেয় বা 1 ঘন্টা 40 মিনিট সময় নেয়। ওর জন্যই ডাইরেক্ট কলকাতা থেকে বা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে চলে আসে অনেকে, সেখানেও ওই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট সময় লাগে এবং ভাড়া খুবই কম, মাত্র 15 টাকা। আর এইখানে ওর জন্যে ডায়মন্ড হারবার থেকে বুক করে, ডায়মন্ড হারবার থেকে বুক করলে এই 600 বা 598 প্লাস জিএসটি বা 600 700 800 এরকম টাকায় হয়ে যায় বুকিংগুলো, বা এরকম টাকায় পৌঁছে যাওয়া যায় এই ক্রুজে করে গঙ্গাসাগর। জেনারেলি নিচে ইকোনমি এবং প্রিমিয়াম ক্লাস বুক করলেও পুরোটাই ফাঁকা থাকে। আমি দেখানোর চেষ্টা করলাম ইকোনমি পুরো ফাঁকা, সামনে প্রিমিয়ামও ফাঁকা, সবাই চলে যায় ওপরে পুরো ওপেন ডেকে ওই পুরো হাওয়াটা খেতে এবং ওপেন ডেকের চারিদিকে দেখা যায় ওই মজাটা নিতে। তো ক্রুজের বাথরুম কেমন হয়? ক্রুজের বাথরুম যেটা দুটো রয়েছে, এটা এইরকম বাথরুম হয়। এটা মোটামুটি নিচে একটা ক্যারেট দেওয়া রয়েছে যাতে জল না লাগে পায়ে, একটা বেসিন, একটা ছোটো বাথরুম, মানে একটা রয়েছে ইটালিয়ান আর এটা রয়েছে হয়তো, এটা দুটোই কোমোড রয়েছে। আর প্রিমিয়ামে এর থেকে একটু বেটার সুযোগ সুবিধা রয়েছে, বাথরুমটা একটু সাইজে একটু বড়। প্রিমিয়াম ক্লাসে কেউ নেই, অনেকটাই ফাঁকা, সব উঠে ওপরে চলে গেছে। আর মেন গেট থেকেই ওপরে যেতে হবে আমাকে, ছোট্ট একটা দরজাটা খুলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আর একজনের বেশি আসতে পারবে না, ওর জন্য একজন করে আসতে হবে। এখন আমরা যাচ্ছি ঘোড়ামারা দ্বীপের পাশ দিয়ে। এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপের একটা ভিডিও করা রয়েছে, আপনারা দেখতে পারেন। বিশ্ব উষ্ণায়নের জন্য যে 25,000 বর্গ কিলোমিটার ছিল সেখান থেকে এখন 5,000 বর্গ কিলোমিটার হয়ে গেছে এই দ্বীপের অবস্থা। মানে আগে ছিল 25, এখন হয়ে গেছে 5,000 বর্গ কিলোমিটার। এই দ্বীপ প্রতি বছরই বিভিন্ন চাষির প্রায় 3-4 বিঘা 10-12 বিঘা করে জমি গঙ্গার ভাঙনে চলে যায়, এবং এই ভাঙন ঠেকাতে বিশেষ এক প্রকার ঘাস লাগানো হচ্ছে। সেই ঘাসগুলো কতটা এফেক্টিভ হয় না। তো এই ঘোড়ামারার ভিডিও একটা করা আছে, আপনারা দেখতে পারেন ঘোড়ামারার সম্পূর্ণ ঘোড়ামারার জীবন সম্পর্কে। সেই ঘোড়ামারা দ্বীপ যেটা মোটামুটি আর 4-5 বছর পর পুরো জলের তলায় ডুবে যাবে। পুরো জেটি ঘাটে ঢুকে গেছে, কচুবেড়িয়া জেটি ঘাট যেটা, সেটাই ঢুকে গেছে। তো এখানে ঘাটে এই ক্রুজ ফেরানোর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য। নিচে নেমে দড়ি টানছে, এরকমভাবে দড়ির উপর উঠছে, দড়ির উপর উঠে দড়ি টানছে, বেশ রিস্কের ব্যাপার। দড়ি থেকে পড়ে গেলে পুরো জলে যাবে। তো অ্যাট লাস্ট ক্রুজ থেকে বেরোনো হচ্ছে কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে, মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখন যাব কচুবেড়িয়া ঘাট। এটা কত নাম্বার এটা? এলসিডি জেটি। আচ্ছা, এটা হচ্ছে এলসিডি জেটি। জেনারেলি যেই জেটি ঘাটটায় ওই পাশ থেকে কাকদ্বীপ থেকে পার হয়ে আসা যায়, সেটা একটু ওই দিকে। এটা এলসিডি জেটি। আর এইরকমভাবে যেটা দেখছিলাম কষ্টসাধ্য ব্যাপার, লাগানো হয়েছে দড়ি টেনে এরকমভাবে লাগানো হচ্ছে, আর এরকমভাবে ধরে ধরে দামিয়ে দিচ্ছে, কারণ ঠিক জায়গায় লাগেনি। আর এই জেটি ঘাটটা এখন এরকম অবস্থা। এদিকে আসতে হ্যাঁ, তো এইখানকার অবস্থা এরকম। এই জেটি ঘাটটা নতুন করা হচ্ছে জন্য এই অবস্থা। আর আমাদের ক্রুজ, এই যে ক্রুজে আমরা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট প্রায় কাটানোর পর আমরা এখান থেকে বেরোবো সোজা। এখান থেকে যাব অটো স্ট্যান্ডে, ওখান থেকে অটো নিয়ে যাব গঙ্গাসাগর পুরো মন্দিরে। তো গঙ্গাসাগরে এসে একটা বিশেষ ধরনের নৌকো চোখে পড়লো, আপনাদের না দেখিয়ে পারছি না। যে নৌকোটা বিশাল বড় রয়েছে এবং অনেকটা দেখা যাচ্ছে যে জলের ওপরেই বেশি অংশ রয়েছে, জলের উপরে নেই বলতে গেলেই চলে কিছুটা অংশ। এটাও এরকম নৌকো, কিন্তু এটার সম্পূর্ণ জলের ভেতরে রয়েছে। তো এই নৌকোগুলোর বৈশিষ্ট্য এরকম, আমি হাঁটছি এখান থেকে পেছন খেতে পারি, মানে জোয়ার হলে আরেকটু হলে এরপরে জল উঠে যায়। তো এই নৌকোটা সম্পূর্ণ ওই বালি, সিমেন্ট, পাথর এগুলো আনার নৌকো, মানে ভারী মাল বলে আনে। আর এর ভেতরে নৌকার বহরের ভেতরে সেগুলো আনে। যখন বহরের ভেতরে আনে, হলুদ যে বিট করা রয়েছে এই দাগটা,
এবং লাল যে বিট করা রয়েছে দাগটা এই পর্যন্ত জল উঠে যায়, এই পর্যন্ত জল উঠে যায়। মানে হলুদ বিট তো জেনারেলি ওঠেই, লাল বিট পর্যন্ত মাঝে মাঝে উঠে যায়। মানে যতটা লোড দেয় ততটা বেশি হয় আর কি, ওটা ওঠে। এবং এই নৌকাগুলো শুধুমাত্র মাল বহনের জন্য, কারণ উপরে প্যাসেঞ্জার নেওয়া যায় না, এর নেওয়ার জায়গাও নেই। যে কজন যায় সে কজন, যেমন মালবাহী ট্রেন আছে, পণ্যবাহী ট্রেন আছে, সেরকম পণ্যবাহী নৌকা এটা। পণ্যবাহী মানে বেসিক্যালি পণ্যবাহী গাড়ির মতো পণ্যবাহী নৌকা। আর নৌকায় পুরোটা ভর্তি হয়ে যায় জিনিসপত্র, তখন নৌকাটা নিচে নেমে যায়, জলের নিচে ওটা চলে যায়। তো আমরা এখান থেকে বেরোবো এখন। যখন ট্রেনে করে গঙ্গাসাগর আসবেন, কাকদ্বীপ থেকে নৌকা পার হয়ে পাশে আসলে কচুবেড়িয়া ঘাট, সামনেই অটো, টোটো, বাস সবই পেয়ে যাবেন। কিন্তু ক্রুজে করে আসলে যেই ঘাটটা পড়বে এটা হচ্ছে এলসিডি ঘাট, নতুন ঘাট, কচুবেড়িয়ার এলসিডি ঘাট। তো ঘাট থেকে বেরিয়ে এরকম অনেক কিছু গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো বেসিক্যালি নাও নিতে পারেন আপনারা। যদি আপনারা সবাই মিলে আসেন, অনেকজন আসেন, এই গাড়িগুলো নিতে পারেন। এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট এগুলো নয়, পাবলিক ট্রান্সপোর্ট হলেও পুরো ভাড়া করে যেতে হবে। টোটো এইরকম গাড়ি রয়েছে বা ম্যাজিক রয়েছে। তো এইখান থেকে যেইগুলো পাওয়া যায়, যেই গাড়িগুলো পাওয়া যায়, মোটামুটি আপনাকে রিজার্ভ করে নিতে হবে। রিজার্ভ করে নিলে এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন গঙ্গাসাগরে। সেক্ষেত্রে ভাড়াও একটু বেশি। আমি কথা বললাম যে একজন বা দুজন আছি আমরা, কত কীরকম নিতে পারে, সেক্ষেত্রে অনেক বেশিই বলেছে। কিন্তু আমরা ওখান থেকে চলে গেলে 50 টাকা বা 40 বা 50 টাকা যেটা ভাড়া, টোটো ভাড়া বা অটো ভাড়া, সেটা দিয়ে চলে যেতে পারবো। এখান থেকে অনেকটা বেশি। জেডিঘাট থেকে মোটামুটি 1 থেকে 2 মিনিট হেঁটেই মেন রাস্তা। এই মেন রাস্তায় যদি আপনারা ওই দিকে নামেন, ওই দিকে নামলে ওই মেন রাস্তায় আসতে হবে। আর জেডিঘাট থেকে মেন রাস্তাটা একটু কাছে। তো যারা প্রথমবার আসবেন তারা জেডিঘাট থেকে ওই যেই যানবাহনগুলো রয়েছে ভাড়া করে যায়, ওগুলোর খপ্পরে পড়তে পারেন। তো তাদের জন্য বলছি, তারা একটু হেঁটে আসবেন, এখানে প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, আপনারা চলে যেতে পারবেন। টোটোয় এখন ভাড়া হয়েছে 60 টাকা। 60 টাকা কি এখন থেকে পুরো মানে মেলা, দাদা মেলা পর্যন্ত 60 টাকা, না মেলার পরেও 60 টাকা থাকবে? আচ্ছা, মেলা পর্যন্ত 60 টাকা এখন থেকে শুরু। জেনারেলি 50 টাকা থাকে, আর বাসের ভাড়া থাকে 40 টাকা। আর এখন বাসের ভাড়া 50 টাকা আর অটোর ভাড়া 60 টাকা। অটো 4 জন বা 5 জন হলেই চলে যাবে, মানে 4 জন 5 জন হলে অটো যায়, ছাড়ে না জেনারেলি। তো অটোয় করে আমরা কচুবেড়িয়া ঘাট থেকে এসে উপস্থিত হলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে বা গঙ্গাসাগর অটো স্ট্যান্ডে। তো সময় লাগলো আমাদের 1 ঘন্টা। আর এটা দূরত্ব হচ্ছে কচুবেড়িয়া ঘাট থেকে 28 কিলোমিটার। আর ভাড়া এখন করেছে 60 টাকা। জেনারেলি মেলা বাদে থাকে 50 টাকা অটোতে। এখান থেকে বেরিয়ে আমরা যেখানে আমাদের নামাবে, সেখান থেকে বেরিয়ে আমাদের সোজা রাস্তায় যেতে হবে। সোজা রাস্তা গিয়ে যদি আমরা একদম সোজা চলে যাই, তাহলে একদম পুরো সাগর রয়েছে, গঙ্গার যে সাগর, সেই সাগর সৈকত রয়েছে। আর সোজা গিয়ে ডান দিকে গেলে আমরা চলে যাব গঙ্গাসাগর মন্দিরে বা কপিল মুনির আশ্রমের মন্দিরে। তো মেলায় যাওয়ার রাস্তায় এরকম হোগলা পাতা দিয়ে ঘর করা রয়েছে, যেগুলো মোটামুটি আর 10-12 দিন মতো পরেই মেলা শুরু হয়ে যাবে, পূর্ণ মুহূর্ত। তখন এখানে এসে থাকার জায়গার জন্য এগুলো করা হয়েছে। আর এখানে একটা গেট করা হয়েছে, এখান থেকে চেকিং করা হবে। বিশেষত শুধুমাত্র পুণ্যার্থীদের জন্য নয়, যারা পুলিশ এখানে ডিউটি দিতে আসে সেই সমস্ত পুলিশদের জন্য এগুলো থাকে, এরকম জায়গা করা থাকে। বিডিও অফিসের জন্য বা বিডিও স্টাফদের জন্য, অফিসারের জন্য, এসডিও অফিসার স্টাফ সবার জন্যই এরকম জায়গাগুলো করা থাকে। তাদের জন্য যেগুলো করা থাকে সেগুলো আরেকটু ভালো। আর যেগুলো পুরো পাতা দিয়ে তৈরি করা থাকে, ভেতরে প্লাস্টিক দেওয়া থাকে, সেগুলো হচ্ছে যাত্রী সাধারণের জন্য বা পুণ্যার্থীদের জন্য, যারা দর্শনার্থী এখানে আসেন তাদের জন্য। তো সোজা এসে ডান দিকের রাস্তা, এখানে লেখা থাকবে মেলা যাওয়ার রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা আমাদের চলে যেতে হবে। সোজা চলে গেলে মেলা এবং তারপরেই কপিল মুনির মন্দির বা আশ্রম। তো অটো স্ট্যান্ড থেকে বা বাস স্ট্যান্ড থেকে 10 টাকা টোটো ভাড়ার বিনিময়ে চলে আসতে পারেন মন্দিরের সামনে, বা হেঁটেও আসতে পারেন, 10 মিনিট সময় লাগবে। তো চলে এসেছি একদম পুরো হাটের মেলার পুরো এখানটায়। মোটামুটি এখন থেকে যারা পুণ্যার্থী আসেন বা যারা পুজো দিতে আসেন তাদের আগমন শুরু হয়ে গেছে। ওই কারণে আমি লাইনটা দেখাচ্ছি, কত বড় লাইন এখনও রয়েছে ওখানে। ওই কারণে এই হাটগুলো বসে গেছে বা এই বিষয়গুলো বসে গেছে। তো এখন মোটামুটি 10-12 দিন বাকি মেলা, তাই এত লোক। আমি দেখাচ্ছি কত লোক, সামনে লাইনটা দেখাচ্ছি, লাইনটা বেশ বড়। দূর থেকে যেটাকে লাইন মনে করছিলাম সেটা লাইন নয়, এরকম পরপর যে পুণ্যার্থীরা আছেন তারা আসছেন, এসে এরকম চলে যাচ্ছেন। দূর থেকে মনে হচ্ছিল ওটা লাইন, তবে এটা লাইন নয়। আর প্রসাদ সংগ্রহ করার জায়গা সামনে গিয়ে ডান দিকে রয়েছে।
মন্দিরের ঠিক আগে এই দৃশ্যটা রয়েছে, এটা পাথর নির্মিত। এইখানেই যে গেট নাম্বার 3, 1, 2, 3, 4, এখানে ওইদিকে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে। এই তিনটে মূলত মোট 6টা গেট রয়েছে। এদিকে 1, 2, এদিকে 3, 4, এদিকে 5, 6। এই 6টা গেট থেকে প্রসাদ সংগ্রহ করা যায়। এর মধ্যে অনেক দোকান রয়েছে। আর এখানে মহাদেব, শিব, দেবী গঙ্গা এবং যে ভগীরথ রয়েছে, সেই ভগীরথে 3টে পাথর নির্মিত মূর্তি এখানে করা রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। ভগীরথ, গঙ্গা আর মহাদেব। আর এখানে রয়েছে কপিল মুনির একটা ধ্যানরত অবস্থায় মূর্তি, সেটাও পাথর নির্মিত। এই ছিল আজকের ভিডিও। ক্রুজে করে কিভাবে খুব সহজে কলকাতা থেকে গঙ্গাসাগর আসবেন এবং গঙ্গাসাগর মন্দির পর্যন্ত আসবেন সেটা। এখানে এসে আপনারা পুজো দিতে পারেন, ঘর পছন্দ মতো বেছে নিতে পারেন। পরবর্তী একটা ভিডিওতে আসবে যে সবচেয়ে কম খরচায় কোথায় থাকাতে গঙ্গাসাগরে, সেটা অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন কম খরচায় কোথায় থাকা যায় গঙ্গাসাগরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।